করা হবে, তারপর ওগুলোর উপর হচ্ছে রিটার্ন করবে, জানেন আপনারা দিচ্ছেন, আর হচ্ছে একটা ভাইবা হবে, আর একটা ছোট ল্যাব কুইজ হতে পারে, সেটা আবার হতে পারে। এইটা গেল মাইক্রো, সরি, মেজারমেন্টের ল্যাব পরীক্ষা যেটা। আর যেটা আপনাদের প্রশ্ন সেটা হচ্ছে ওই ফাইনাল পরীক্ষায় কি থাকতেছে না। এখন ফাইনাল পরীক্ষায় যা পড়াইছে এখান থেকে ম্যাক্সিমাম জিনিস, তারপর আমি একটু ব্রিফ দিই। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন কি দেখা জি স্যার, যাচ্ছে? যাচ্ছে স্যার। ঠিক আছে, এগুলো দেখে আসলে এত স্যার স্ক্রিন দেখতে পাইতেছি না স্যার। একজন পান না, এটা মানে বুঝলাম না। স্যার যিনি দেখা দেখতে যায়, পাচ্ছেন, স্যার যিনি দেখা যায়। দেখতে পাচ্ছেন না, তাই তিনি কি ফোন ইউজ করতেছেন? না স্যার, ল্যাপটপে স্যার। ল্যাপটপে তো সমস্যা হওয়ার কথা না, কিন্তু বন্ধুরা বাকিরা দেখতে পাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করে দেখেন কি ব্যাপার। এইখানে যে জিনিসগুলো দেওয়া, এগুলো হচ্ছে আপনার ক্লাস নোটে যা পড়াইছে তো ওগুলো তো আছে। যেমন এখানে ট্রান্সডিউসারের উপরে আরো ডিটেল জিনিসপত্র দেওয়া, এটা আমি লাস্ট ক্লাসে বলে দেখাচ্ছিলাম আপনাদের। এই সবগুলো দেখানো হয়েছিল কোনটা কোন টাইপের, তারপরে এগুলো ডেরিভেশনাল ক্লাসে করানো হয়েছে। তো এখানে ম্যাক্সিমাম জিনিসই ক্লাসে দেখানো হয়েছে, ক্লাসে দেখানো হয়নি এমন জিনিস কম, আর যেগুলো ক্লাসে দেখানো হয়নি দেওয়া হয়েছে এগুলা অনেক সহজ জিনিস। যেমন এই ক্যাপাসিটিভ সেন্সর কিভাবে কাজ করে না করে এগুলো সবই দেখেছি, পিজ ইলেকট্রিক এগুলো দেখেছি। এখান থেকে কি জিনিস বাদ দিতে হবে, কি জিনিস পড়তে হবে সেটা বলে দিচ্ছি। এরপর থেকে এই জিনিসগুলো আপনাদের খুব ভালো মতো পড়ানো হয়েছে। এই টেম্পারেচার কম্পেনসেশনও দেখানো হয়েছে। তো এখানে যেগুলো আপনার করতে হবে, এটার বাইরে এইটা রেফারেন্স বই যেটা, এই বই থেকে ম্যাথ দেখতে হবে। এখানে মিলায় দেখবেন ম্যাক্সিমাম টপিকই, আমি একটা জাস্ট বলে দিয়েছিলাম আপনাদের অন্য বই থেকে দেখতে হবে, ওই আনন্দের বই। এটা ছাড়া এই ধরনের যা আছে এই জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনি মানে ম্যাথ গুলো দেখবেন ওই বই থেকে দেখবেন, সামনের বই থেকে দেখবেন। স্পেশালি হচ্ছে আপনার এখানে ওয়ান্স টু সাজেশন দিচ্ছি আমি আপনাদেরকে, মনে রাখবেন এগুলো। এই টেম্পারেচার কম্পেনসেশন রিলেটেড যা আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ক্লাসে বলছিলাম। এরপরে এখানে এইসব জিনিস যেগুলো আছে এগুলো মানে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, এই অপটিক্যাল মেজারমেন্ট বা এই মেজারমেন্ট অফ প্রেশার বা নন ইলেকট্রিক কোয়ান্টিটিস এগুলো সব মিলে একটা বা দুটো থাকতে পারে, বেশি না। এখানে নন ইলেকট্রিক কোয়ান্টিটি যেগুলো আপনার মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো সিলেবাসে আছে। এইখানে যেভাবে গুছিয়ে দেওয়া আছে এগুলো পড়তে খুব বেশি একটা কষ্ট হবে না, কিন্তু পড়ে রাখেন কেন বলতেছি, ওটা হচ্ছে জাস্ট ইন কেস যদি প্রশ্ন চলে আসে। আর যিনি জ্ঞানী ব্যক্তিত্ব বলছেন যে 2 সেট, ওনাকে আমি বলতেছি যে আমি নিজে আপনাদের ব্যাচে না, কিন্তু আপনাদের ব্যাচে আমার পড়ছে অন্য একটা ব্যাচে মডারেশনে ছিলাম, সেখানে আমি এমন কিছু দেখি নাই। এর থেকে বেশি আর কিছু বললাম না, এর থেকে বলাটা মানে আপনি যে ইনফরমেশনটা পাইছেন ইনফরমেশন আপনার পাওয়ার কথা না, আর যেটা পাইছেন ওটা কারেক্ট না। তো এখানে মোটামুটি থাকে, যেমন এলভিডিটি টপিক আপনাদের খুব ভালো মতো পড়তেই হবে।
এই এলভিডিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা জানা মাস্ট। আর যেটা আমাদের মিস হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এটা ইলেকট্রোডাইনামিক ডাইনামোমিটার ওয়াটমিটার প্রিন্সিপাল। তো আমরা এখানে ওই এই কেসে এই টপিকের কেসে আপনার হচ্ছে পিএমএমসি মিটার যে কনস্ট্রাকশনটা পড়ছিলাম ওখান থেকেই এই ওয়াটমিটারের মানে ফান্ডামেন্টালসটা আসবে। তো এখানে ওয়াটমিটার হয়তো আপনারা অলরেডি ইউজ করছেন না কোনো কোর্সে করছেন? জি স্যার। তো এটা তো জানেন যে ওয়াটমিটারে কয়টা কয়েল থাকে, কারেন্ট কয়েল থাকে, পটেনশিয়াল কয়েল, প্রেসার কয়েল থাকে। স্যার 2টা কয়েল। হ্যাঁ হ্যাঁ। তো এই ওয়াটমিটারের কানেকশন দেখতে হবে আপনাদের। এখানে ওয়াটমিটারের কানেকশন কি করতে হবে না করতে হবে, এরর কিভাবে আসতে পারে, এই জিনিসগুলো খুব ইজিলি ব্যাখ্যা করে দেয়া আছে। তো এখান থেকে এই ওয়াটমিটারের জিনিসগুলো দেখে নেবেন, এগুলো খুব কঠিন কিছু না। তারপরও পরীক্ষার আগের রাত পর্যন্ত আমার দরজা খোলা। এখানে যদি কিছু না বুঝেন অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন, বাট আমি স্লাইডগুলো যদি একটু খুলে দেখে থাকেন তাহলে বুঝবেন যে এগুলো খুব ইজিলি এক্সপ্লেন করা আছে। এই আর হচ্ছে এই সিটিপিটি তো অলরেডি খুব ভালো মতো পড়ানো হয়েছে আপনাদের, কিছু ম্যাথও করাইছি, কিছু ম্যাথ করতেও দিছি, মনে আছে আশা করি। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম সেটা হচ্ছে যে আপনার পাওয়ার মেজারমেন্টের জন্য একটা সার্কিটে সিটি এবং পিটি কিভাবে কানেক্ট করা হয় ওয়াটমিটারের সাথে পড়াইছিলাম না? জি স্যার। তো এই জিনিসগুলা মানে এই প্র্যাকটিক্যাল টাইপের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভার্সিটির পোলাপান কিভাবে সাজেশন দেওয়া উচিত না এটাও দিচ্ছি, কারণ এখানে আসলে আপনার আমার কারোরই মানে দোষ দেওয়া যাচ্ছে না যে কেন জিনিসগুলো যেভাবে আমি পড়াতে চাইছি বা আপনারা যেভাবে পড়তে চাইছেন ওভাবে পড়ানো যায় না, এটা টাইম কনস্ট্যান্টটা এমন হয়ে গেছে। তো এটাও বোধহয় আমি লাস্টে ক্লাসে বলছিলাম যে এই এই থাইরিস্টর এবং থার্মিস্টর কিভাবে কাজ করে না করে এগুলো জাস্ট বেসিক আইডিয়া নিয়ে রাখতে। এখানে খুব যে বেশি ডিপে গেছে তা কিন্তু না। আর একটা জিনিস আমি বলে রাখতেছি, ওয়াটমিটার যেটা বললাম ওই এরোডাইনামিক ওয়াটমিটার, এটার 11 ম্যাথ গুলো ওই যে আবার এই বই থেকে একটু দেখে নেবেন, কয়েকটা ম্যাথ পড়ে যাবে। এইটার বাইরেও আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি এখন অ্যাড করতে পারিনি, পরে অ্যাড করবো। তো এখানে যেটা মানে এই অ্যানিমোমিটার এখানে যা যা আছে এগুলো এগুলো মানে খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, কিন্তু হচ্ছে এটা জাস্ট পড়ে রাখা, পড়ে রাখা যাতে হচ্ছে যদি কোশ্চেন এসে পড়ে তাতে যাতে আপনাদের সমস্যা না হয়, এটা ছাড়া আর কোনো ব্যাপার নাই এখানে। তো এই যিনি ভয় পাইছেন আমার মনে হয় উনি স্লাইডগুলো ঠিক মতো খুলেন নাই, খুললে হয়তো এত ভয় পাইতেন না। কেউ একটু মাইক অন করে রাখতেন। এই জিনিসটা করতে গেলে হয়তো অনেকে ভয় পেতে পারেন, বাট এটাও খুব বেশি মানে কঠিন জিনিস না। হিস্টেরিসিস আর এডি কারেন্ট নিয়ে আপনারা অলরেডি পড়াশোনা করছেন। তো এখানে হিস্টেরিসিস এবং এডি কারেন্ট জনিত যে প্রবলেম গুলো আছে, পাওয়ার লস গুলো আছে, সেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে আলাদা করতে হয় এখানে জাস্ট একটা ডিরাইভেশন আছে। তো এটাও এখান থেকেও যে খুব মানে বড় কিছু বা কঠিন কিছু দেওয়া হয়েছে তাও না। এখানে যে এই এটাও আপনার ওই সামনের বই থেকে দেখানো হয়েছে, তো এটাও দেখে নেবেন, এখানে যে প্রবলেমটা আছে সেটা সলভ করবেন। হিস্টেরিস এবং এডি কারেন্ট লস জাস্ট ক্যালকুলেশন করা, এখানে ডেরিভেশন অলরেডি দেওয়া আছে, এগুলো দেখে ক্যালকুলেশনটা জাস্ট দেখবেন আর বই থেকে এক্সাম্পলের ম্যাথগুলো করবেন। একদম নতুন জিনিস যেটা সেটা হচ্ছে এটা ক্যাথোড রে অসিলোস্কোপ। এখানে একটা ল্যাব নেওয়া যেত, সেটা অসিলোস্কোপের একটা ল্যাব নেওয়া, এটা কোর্সে পড়াও নিতে পারি।
তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ কিভাবে কাজ করে, আপনার যে অসিলোস্কোপ গুলো ইউজ করেন এগুলো কিভাবে কাজ করতেছে। ক্যাথোড রে অসিলোস্কোপ আপনার ডিজিটাল অসিলোস্কোপের দিকে চলে গেছে। এনিওয়ে, তো এই যে ব্লক ডায়াগ্রাম যেটা আছে ক্যাথোড রে অসিলোস্কোপের, এটা ভালো মতো পড়বেন, ব্লক ডায়াগ্রামের এক্সপ্লেনেশনটা ভালো মতো দেখবেন। সার্কিট ডায়াগ্রামটা দেখতে পারেন, ব্লক ডায়াগ্রামটা আমার মনে হয় বেশি দেখা উচিত। আর এই বিভিন্ন টাইপের সুইপ আছে, এই সুইপগুলো আপনারা হয়তো অলরেডি দেখছেন। আপনার ওই কি বলে অসিলোস্কোপের ভিতরে এই বিভিন্ন ধরনের সুইপের বাটন থাকে, অপশন থাকে। তো কোন সুইপ কি কাজ করে এটা জাস্ট এখানে লেখা আছে। তো এই এই জিনিসগুলো দেখে নেবেন। এখানেও আমি দেখতেছি না যে এমন কিছু আছে যেটা দেখে মানে খুব আতঙ্কিত হতে হবে। তাও এখানেও কি ইম্পর্টেন্ট আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এর বাইরে হয়তো একটা দুইটা টপিক বাকি আছে আমাদের পুরো সিলেবাসে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের কোর্সের শুরুতে আমি হচ্ছে ইয়ে করছিলাম আপনাদের ওই যে ইরর নিয়ে কথা বলছিলাম, মনে আছে? ইরর সেন্সিটিভিটি, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ওয়েতে ইরর মেজারমেন্ট। মনে আছে কিনা সেটা বলুন। জি স্যার, মনে আছে স্যার। তো ওইটা কিন্তু মানে ব্যাপারগুলো খুব ইজি দেখে আমরা একটু ফাস্ট চলে গেছি ওই দিক থেকে, কিন্তু সেখান থেকে কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা আছে যে আপনি মানে ইরর সেন্সিটিভিটি, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইরর আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। প্রিসিশন, আপনি অ্যাকুরেসি প্রিসিশনের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করেন কিভাবে, এটা কিন্তু খুব সুন্দর করে বলছিলাম আপনাদেরকে। বিভিন্ন ধরনের লোডিং ইফেক্ট। আর এইটা আপনাদের ভালো লাগবে না, বাট তাও আমি বলতেছি, এটা হচ্ছে মানে আপনাদের আমি একটা জিনিস পড়াইছিলাম, মনে আছে? আপনার শুরুর দিকে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। জি স্যার, ইনস্ট্রুমেন্টেশন একটা পড়াইছিল। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার পড়াইছিলাম। আপনার মধ্যে একটা অ্যাসাইনমেন্টও করছিলেন এটার উপর, তাই না? জি স্যার। হ্যাঁ, সো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার পড়ানোর আগে আরেকটা জিনিস পড়াতেন আপনাদের, ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার থেকে ইমপ্রুভ করেই কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারে আসি। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে একটা প্রবলেম আছে, কমন মোড একটা প্রবলেম আছে, ওগুলা তো জানেন, ক্লাস নোট চেক করেন। আর ওটার রেফারেন্স বই হচ্ছে ওই যে আপনার ইলেকট্রনিক্সের কাফরিন ডিসকনের বই, ওটা পড়তে পারেন, অথবা গেকার্ড, এই দুইটার একটা। কাফরিন ডিসকনের বই আমি অলরেডি আপনাদের দিছি, আমি যতটুকু মনে পড়ে। তো ওখানে হচ্ছে এটা দেখতে হবে। ওখান থেকে ক্লাস নোটে যা করাইছি, এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আপনার ডিরাইভ করা, মানে আউটপুট ভোল্টেজ যেটা আসে অ্যাম্প্লিফায়ার ওটা ডিরাইভ করা, তারপরে ওটা কি প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে সেটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি কিভাবে জিনিসটা সলভ করতে পারেন, এই জিনিসটা আপনার কিন্তু মানে বলতে পারতে হবে। তারপর একটা মানে জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিএমআরআর। সিএমআরআর নিয়ে বলছিলাম না, কমন মোড রিজেকশন রেশিও। জি স্যার, পড়াইছিলেন, ম্যাথও করাইছেন স্যার এটা নিয়ে। হ্যাঁ, সো এটাও কিন্তু খুবই ইজি টপিক, এটাও দেখতে হবে পরীক্ষার জন্য। এই তো মোটামুটি। আর আর যেটা বলতাম সেটা হচ্ছে স্যার সিএমআর থেকে কি স্যার ওই যে ম্যাথ যে দিবেন এগুলো কি স্যার কমন মানে এসইএমটা বাই করতে বলবেন নাকি স্যার শুধু এটাও বলে দিব সিএমএমআর? এমনকি মানে পরীক্ষায় যে প্রশ্ন করবো উত্তর বলে দিব এখন আপনাকে।
এইগুলা দুইটা না তিনটা ম্যাথ করাইছে না, এগুলো হচ্ছে ইজি ম্যাথ আছে বলেন তো? যত ম্যাথ করছেন এখন পর্যন্ত জীবনে, এর থেকে ইজি ম্যাথ কি আর করছেন? না স্যার। এটা তো মানে আমি যা বলতেছি এগুলা তো বলতেছি, এটাই তো অনেক। এর মধ্যে যদি এগুলো প্রশ্ন করেন তাহলে তো এটা হয়। ম্যাথ করাইছি দুইটা তিনটা, ওগুলো দেখে যান। বাট মেইনলি সার্কিটের কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে চ্যাপ্টার 3 থেকে এররের কিছু ওই যে ম্যাথ আছে, আপনার আমরা পড়ছিলাম না ওই ভ্যারিয়েন্স, তারপর হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। তো এখানে এই যে কিভাবে বের করে না করে এগুলো স্ট্যাটিস্টিক্সে অলরেডি আপনারা করছেন। ওই স্ট্যাটিস্টিক্সে যা করছেন এখানে এরর গুলা মানে বের করার বিভিন্ন ওয়ে আছে, এক্সাম্পল ম্যাথ আছে, এখান থেকে জাস্ট এক্সাম্পল ম্যাথ গুলো করবেন। এরকম টেবিল দেওয়া থাকলে ওখান থেকে যে এই স্পেশালি এক্সাম্পল 3.14 যেটা এই টাইপের এই টেবিল টাইপের যে ম্যাথ গুলো আছে সেগুলো তো করে যাবেন। এটা হচ্ছে আপনার ওই যে আমি যেটা বললাম এই অ্যাকুরেসি, এই সেনসিটিভিটি আমি যা পড়াইছি এগুলোর সাথে সাথে এগুলো ম্যাথের জন্য এই শাওনের বইয়ের চ্যাপ্টার 3 এর এক্সাম্পল ম্যাথ গুলো করবে। এগুলা ম্যাথ দেখে হয়তো কান্নাকাটি করার কিছু নাই, এগুলো হচ্ছে আপনার ওই স্ট্যাটিস্টিক্সে যা করে আসছেন, তাই। এটা জাস্ট আপনি হচ্ছে আপনার এই অ্যাকুরেসি মানে আপনার নিজের মেজারমেন্টের কেসে আপনি ইউজ করতেছেন, এটা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তো হয়ে গেল তো, যা বলছি এগুলো বলে তো, এগুলো যদি ঠিকঠাক করেন তো বেশ ভালোই করবেন আশা করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি আর্থিং আর্থিং খুব ভালো মতো পড়াইছি। আর্থিং এর কিছু ম্যাথ দেখতে বলছিলাম, মনে করে দেখেন। বই থেকে কয়েকটা ম্যাথ আমি বলছিলাম যে দুইটা তিনটা ম্যাথ করবেন। দুইটা তিনটা ম্যাথ থেকে যদি আসে, এরপর যদি না পারেন পরে কিন্তু আমার কাছে এসে বলতে পারবেন না যে তার অল্প সময় তো অনেক কিছু পড়াইছিল। এই ধরনের কথাবার্তা শুনবো না। কারণ ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু আমি বলে দিছি পরীক্ষার সময়, এগুলো বলতে হয় না। তাও কিন্তু আমি বলে দিছি পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরও আমি টাইম কম পাইছি হাতে সব মিলে। বাট সিলেবাসও পুরোটা আবার দেখতে হবে। তো সব মিলে আপনারা যাতে সেফ থাকেন সেটাও কিন্তু আমি দেখছি। আর হচ্ছে এটা এখানে আরেকটা জিনিস মনে হয় নাই, যেটা ক্লাসে খুব ভালো মতো দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমার যে ব্রিজ গুলা আপনি এই আহ, কি বলবো, ল্যাব পরীক্ষার জন্য তো ব্রিজ গুলো অলরেডি পড়তেছেন, তাও ক্লাসে যে ব্রিজ গুলো পড়তে বলছে সেগুলো পড়বেন, সেগুলো ম্যাথও দেখবেন। আর হচ্ছে আপনার ওই আর্থিং এর বিভিন্ন আর্থিং এর মেথড দেখাইছিলাম। আর্থিং এর কয়েকটা ম্যাথ দেখাইছি বই থেকে, ওই ম্যাথ গুলো করে যাবেন। এই ভোল্টমিটার তো আমি আরো কিছু ওই যে ওই ইয়াটা বলছি, বইটা দিয়েছিলাম আপনাদের, আনন্দের বইটা, ওই আনন্দের বই থেকে ভোল্টমিটার রিলেটেড, এমিটার ভোল্টমিটার রিলেটেড যে ম্যাথ গুলো আছে বা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স যেগুলো আছে ওখানে, ওই মানে ওই যে একটা ব্রিজ ইউজ করে যে করে, মাল্টিপল রেজিস্ট্যান্স থাকলে কিভাবে করে, ওই মাল্টিপল রিডিং নেওয়ার জন্য আপনি কিভাবে করতে পারেন সার্কিট মডিফিকেশন গুলো, সেগুলো দেখে যাবেন। ঠিক আছে, স্যার অনেক ওই কিছু বলছি কিন্তু। পিডিএফটা স্যার আমরা পাই নাই স্যার। কোন পিডিএফ? আনন্দের বই স্যার। আমাদের বই তো আমি শেয়ার করছিলাম, করি নাই? আপনি তো হোয়াটসঅ্যাপে স্যার না মিমের কাছে মনে হয় দুইটার একটা আমি দিয়ে দিচ্ছি। স্যার শুধু সোহানের বইয়ের পিডিএফটা আছে আমাদের কাছে। স্যার শুধু ওই একটাই বইয়ের পিডিএফ আছে স্যার। আপনি যেটা গ্রুপে শেয়ার করছেন স্যার, ওই একটা বইয়ের পিডিএফ আমাদের কাছে আছে স্যার। আচ্ছা, এই মিম কে আছেন? আপনাকে আমি বইটা দিছিলাম, আমার মনে পড়তেছে না। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, বইটা আপনি দেননি। দিছি মনে হইতেছে না। যাই হোক, না দিয়ে থাকলে আজকে রাতে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বই বই আজকে রাতে পেয়ে যাবে। আর কোনো প্রশ্ন? স্যার মেজারমেন্ট নিয়ে আর আমার কোনো প্রশ্ন? বল। হ্যাঁ, কি?
স্যার আমরা তো ওই সিটি একটা দিয়েছিলাম স্যার, আপনি তো বলছিলেন স্যার অন্তত পাঁচটা সিটি নেবেন স্যার, যদি 5টা অন্তত সিটি নিব তো প্ল্যান ছিলই। 5টা সিটি তো নিব না। এই অ্যাসাইনমেন্ট যা দিছেন ওখান থেকেই মার্কিং করব। স্যার আমরা কয়েকজন স্যার প্রথম সিটিটা মিস করেছি স্যার, আমরা ওই দিন অ্যাটেন্ড করতে পারি নাই স্যার। ওইটা ইয়া করেন আমাকে, যারা অ্যাটেন্ড করতে পারেন নাই তারা মেডিকেল সার্টিফিকেট বা রিজন কি ছিল ওটা জানে আমাকে মেসেজ করেন, আলাদা ব্যবস্থা করা হবে। চলো, এতদিন পরে বলতেছেন। স্যার ওই তো ওয়েট করতেছিলাম স্যার, যে আপনি তো বলছিলেন যে অন্তত সিটি বাড়ায় নেবেন, এজন্য। হ্যাঁ, সিটি বাড়ানি বলতে এটা কথা ছিলই, কিন্তু যে মোমেন্টে পরীক্ষা শুরু হয়ে গেছে ওই মোমেন্টে তো মানে ওইটা সিটি আর নেওয়ার মতো অবস্থা নেই। সমস্যা নেই, ওইটা দেখা যাক কি করা যায়। বই বোধহয় আমি পাঠিয়ে দিয়েছি, পাইছেন? হোয়াটসঅ্যাপে চেক করুন। জি স্যার আসছে। ঠিক আছে, মেজারমেন্ট রিলেটেড আর কোনো প্রশ্ন কারো? স্যার একটা বইয়ের পিডিএফ আসছে, আর বই তো দুইটা, একটা অলরেডি আছে আপনাদের কাছে যেটা বললাম, সামনের বই আমি অলরেডি পাঠিয়েছিলাম। আর কাফলার না স্যার কি জানি বললেন? ড্রিসকল কাফলিন ওইটা অপেম্পের বই। অপেম্পের বই মনে হয় শুরুর দিকেই দিছি, মানে একেবারে কোর্স আমি যখন মানে অনলাইনে নিয়েছিলাম তখনই বলে দিছিল। না স্যার আমাদের কাছে নেই স্যার। স্যার দেওয়া হয়েছিল। ওই যে আছে। আমরা ক্লাসমেটদের সাথে কমিউনিকেট করেন, একদম যদি শুরুর সবাই দিকে মিলে দেখেন নাই। ওপেনের একটা বই। তো ওটা আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার, ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার, দুটো জিনিস ওখান থেকে দেখার জন্য দিছি। মানে এটা মেইনলি অপেম্পের ওয়ান অফ দ্য বেস্ট বুকস। অপেম রিলেটেড যে কোনো কিছু দেখতে পারেন, অন্য কোর্সে বা অন্য যে কোনো কাজে। আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন, তাহলে মেজারমেন্ট চ্যাপ্টার ক্লোজ করে দেবো। স্যার ল্যাব রিলেটেড প্রশ্ন কি করা যাবে? করেন না, করেন যে স্যার করতে যাচ্ছেন আমাদের করেন। তো 3টা এক্সপেরিমেন্ট আমরা করতে পেরেছি, আর 3টা এক্সপেরিমেন্ট স্যার আমরা আসলে করতে পারিনি যন্ত্রপাতি না থাকার কারণে বা নষ্ট থাকার কারণে। হুম হুম। এখন স্যার যেগুলো আমরা করতে পারিনি এগুলো তো আমাদেরকে ল্যাব এক্সামে দেওয়া হবে না, পারফরমেন্স করার হবে জন্য, না, তাই তো হবে স্যার? না, হবে না। স্যার তাহলে ওগুলো থেকে কি কেবলমাত্র ভাইবা ধরা হবে? ওগুলোর থেকে ভাইবা কোশ্চেন আসুন। ভাইবার ব্যাপারটা হচ্ছে ভাইবা ওপেন এন্ডেড। ভাইবা মানুষ যে কোনো জায়গা থেকে করতে পারে, তো এটা ওটা আসলে আলাদা করে বলা যায় না। তারপরও যে এক্সপেরিমেন্ট আপনি করছেন, ভাইবাটা ওই এক্সপেরিমেন্টেই আমি লিমিটেড রাখার চেষ্টা করব। এবং কথা হচ্ছে ভাইবা তো আমার সাথে আমার থাকবে। ওনার কোর্স রিলেটেড টুকিটাকি প্রশ্ন করতে পারে, তো সেগুলো মানে এখানে এখানে এই কথাটা বললে আপনাদের থেকে প্রজেক্টে পাঠ করার পুরো সিলেবাস পড়ে যাব। ভাইবার জন্য কি মানুষ পুরো সিলেবাস পড়ে? কোন ব্রিজ কি কাজ করে এটা পড়া আর ওই ওই মানে ওই ব্রিজের পুরো ম্যাপ থেকে শুরু করে সবকিছু পড়ে যাওয়া কি এক জিনিস? টেম্পারেচার মেজারমেন্টের জন্য আপনি কি ইউজ করবেন, ফ্লো মেজারমেন্টের জন্য কি ইউজ করবেন, ফ্লো মেজারমেন্ট যেটা করবেন এটার ভিতর কি আছে, এই সিম্পল কোশ্চেন গুলো কিন্তু করার জন্য আপনার মানে দুনিয়া উঠায় করতে হবে পুরো, এমন কিন্তু না। যেমন লো রেজিস্ট্যান্স মেজার মেথড কি কি আছে, হাই রেজিস্ট্যান্স মেজার মেথড কি কি আছে, এই জিনিসগুলো সিম্পল কোশ্চেন। ও জাস্ট ক্লাস নোট তো ভুলা যাবে না, যে টপিক গুলো দিচ্ছি ওই টপিক গুলো জাস্ট একবার দেখে আসবে, তাহলে আশা করি ভাইবার সমস্যা হবে না। আর্থ টেস্টের সাথে সাথে হচ্ছে আমি ওই ইনসুলেশন রেজিস্ট্যান্সের যে টেস্টগুলো আছে, মুরের লুপ টেস্ট, তারপর আরো যে টেস্ট মোস্ট আছে এগুলো কিন্তু দেখেছি, মানে পড়াশোনা করেন ফাইনালের জন্য। জি স্যার। স্যার আমাদের
তৃতীয় নম্বরে এক্সপেরিমেন্ট যেটা আছে যে ওয়েন্স ব্রিজের এক্সপেরিমেন্ট যেটা স্যার, হুম হুম স্যার হুম ওটা করার সময় স্যার একটু ডিফিকাল্টি ফেস করতেছি স্যার, বিশেষ করে স্যার আমরা যেটা ভেরিয়েবল রেজিস্টার যেটা 1 কিলো ওহম নিচ্ছি, তারপরে যেটা হুম আরএফ যেটা বের করতে হয় স্যার ওটা 1.2 কিলো ওহম নিচ্ছি, এবং হুম হুম আর3 যেটা ছিল স্যার ওটা আমরা 4.7 কিলো ওহম নিচ্ছি। তো তখন স্যার দেখতেছি যে আমাদের অ্যাকচুয়ালি আপনার স্যার রেজাল্টটা ঠিকভাবে আসতেছে না, ভেরিফাইড ভাবে। রেজাল্ট তেমন করে ঠিক মতো আসে নাই ল্যাবে ওই দিন, না আসাটাই স্বাভাবিক। মানে এটা আপনার আসলে কম্পোনেন্ট যেগুলো আছে এগুলোর উপর ডিপেন্ডেন্ট, আপনার এগুলো মানে ভ্যারি করে করে দেখা লাগতো। তো এই জায়গায় যেটা হয়েছে হয়েছে, আপনি যদি পরীক্ষার দিনও দেখা যায় রেজাল্ট আসতেছে না, ওটা যদি আপনি ডিসকাস করতে পারেন কেন আসতেছে না, এটা এই কারণে আসতেছে না, এই ধরনের প্রবলেম হচ্ছে। আপনার যেটা বলছি যে আপনি যে প্রবলেম ফেস করতেছেন সেটা আপনি আগে অনলাইনে দেখবেন যে এটা আর কেউ ফেস করে কিনা, তখন আপনি একটা কমিউনিটি পাবেন যে হ্যাঁ এই প্রবলেম তো আরো অনেকের আছে। তো এই প্রবলেম কেন হচ্ছে, এই প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা হচ্ছে আপনার ল্যাবের ডিসকাশনে লিখতে হবে। মানে এটা মানে এটা তো আর আপনার ইলেকট্রনিক্স এর ল্যাব না যে হাই পাস ফিল্টার বানাইছেন, হাই পাসই হচ্ছে, অ্যাম্পলিফায়ার বানাচ্ছেন, অ্যাম্পলিফায়ারই হচ্ছে। তো এই ধরনের ল্যাবে যেখানে আপনি এত মানে ভেরিয়েবল যেহেতু অনেকগুলো ইউজ করতেছেন, এখানে এরর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা মানে বাতাসও দেখা যায় যে একটু চেঞ্জ হয়ে যায়, এদিক সেদিক ভ্যালু সারাক্ষণ ফ্লাকচুয়েট করতে থাকে। তো এগুলো আমি আপনাদের ল্যাবেও কিন্তু প্যারা দিই নাই যে কেন মিলে নাই, কেন যেটা আসছে ওইটাই আসে নাই, এগুলো নিয়ে তেমন একটা আমি ঝামেলা করিনি আপনাদের সাথে, কিন্তু কারণ ঝামেলা করার স্কোপ নাই এখানে যে টাইপের এক্সপেরিমেন্ট এগুলো। এক্সপেরিমেন্টাল সেটআপ যদি আপনার ঠিক থাকে, সার্কিট কানেকশন যদি ঠিক থাকে, এরপর যদি এরর আসে সেটা যদি আপনি ডিসকাস করতে পারেন স্যার এই কারণে এরর গুলো আসতেছে, তাহলে এটা নিয়ে আর টেনশন করার কিছু নেই। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। ওয়েলকাম। ল্যাব রিলেটেড আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট এজেন্ডায় চলে যাই, সেটা হচ্ছে আপনাদের 6 তারিখ তো মাইক্রোবাসের পরীক্ষা। 6 তারিখ কি মাইক্রোবাসের পরীক্ষা মিম? জি স্যার। 6 তারিখ কি মাইক্রোবাসের পরীক্ষা না আপনাদের? জি স্যার। আচ্ছা, মাইক্রোবাসের ফাইনাল পরীক্ষা কবে? স্যার 17 তারিখ। 6-এর পরে 17। আচ্ছা, ঝামেলাটা হবে হচ্ছে এই পরীক্ষাটা হচ্ছে আমাদের আরো কিছু টপিক আপনাদের এখানে যেভাবে দিয়ে দিলাম ওইভাবে আমি দিয়ে দিব, কিন্তু প্রবলেম হলো এখানে ল্যাব ফাইনালটা আমি যেভাবে প্ল্যান করতেছিলাম, মানে আমি এটা আপনার ফারুকের সাথে কথা বলে জানবেন, ডিএসপি ল্যাব একটা ফাইনাল পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে ম্যাট ল্যাবে ওরা সিমুলেশন ল্যাবে দিয়েছে, মানে প্রোগ্রামিং পরীক্ষা ছিল, এটা কোনো রিটেন পরীক্ষা না। রিটেন প্রোগ্রামিং মিলানো আর কি, যে কোশ্চেন 50 মার্কের কোশ্চেনের মধ্যে রিটেনও আছে, মানে প্রোগ্রামিংও আছে, ওগুলা সিগন্যালের জিনিসপত্রগুলো যখন কোর্স করবে তখন বোঝাতে। কথা হচ্ছে মনে করেন যে যদি আপনাদের 6 তারিখ পরীক্ষা হয়, ওনাদের আমি ল্যাব করেছি 1 তারিখ বা 2 তারিখ, ওই পরীক্ষায় আমি 6 তারিখ নিয়েছি। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখানে আমি আপনাদের সাথে সেটা করতে চাচ্ছি না, যেহেতু আপনারা অলরেডি একটা প্রজেক্ট করছেন, ওরা প্রজেক্ট করে নাই। প্রজেক্ট যেহেতু করছেন, সো ওই দিন হচ্ছে আপনারা একটা প্রজেক্ট শোকেসিং করবেন 6 তারিখ। প্রজেক্ট শোকেসিং করবেন এন্ড প্রজেক্টের উপরে ভাইবা দিবেন, টুকিটাকি মাইক্রোবাস রিলেটেড জিনিসপত্র থাকবে। আর যেটা আপনাদের আমি আর 6 তারিখের আগে পরীক্ষা কবে আপনাদের? ল্যাবের রুটিনটা আমাকে একটু বলেন স্যার তো। 30 তিন তারিখ থেকে শুরু স্যার হলো। আমাদের তারিখ স্যার একজন 3 তারিখ আর 5 তারিখ আছে স্যার এক্সাম। স্যার 3, 5 আবার 6। জি স্যার, আমাদের মেশিন ল্যাবটা 3 তারিখ এবং 5 তারিখ দুই ভাগে হবে স্যার, কারণ 4 তারিখ স্যার আমাদের অনেকেই ম্যাথ পরীক্ষা রয়েছে স্যার, তো তারা ওই 4 তারিখে অংশগ্রহণ করার জন্য ম্যাথ পরীক্ষায় আমাদের
শ্রদ্ধে মাসুদ স্যার আমাদেরকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। স্যার রুটিনে আসলে 5 তারিখ আর 6 তারিখ পরীক্ষা ছিল। আচ্ছা, তো এখানে মানে প্রবলেম হচ্ছে যেটা আমাদের মাইক্রো প্রসেসর সিলেবাসটা বেশ বড়। বেশ বড় মানে এত কিছু একটা কোর্সে পড়ানো উচিত নাই, এটা আমি অলরেডি ডিপার্টমেন্টে এটা আমি নোটিশ দিয়েছি যে এই জিনিস এভাবে পড়ানো ঠিক না। কারণ আমি পার্সোনালি মাইক্রো প্রসেসরের উপর আলাদা কোর্স ল্যাব করছি, মাইক্রো কন্ট্রোলারের উপর আলাদা কোর্স ল্যাব করছি, পিএলসি আমার কন্ট্রোল সিস্টেমে করছি, 2-3 গুলো সব আলাদা জিনিস, এখানে সব একসাথে একটা খিচুড়ি হয়ে গেছে। তো যেটাই হোক, এখানেও তো আমাদের আসলে পড়াশোনা একটু টাইট ভাবে করতে হবে। তো সেটা তাহলে যদি 3 তারিখ এবং 5 তারিখ 2 ভাগে ভাগ করে পরীক্ষা হয়, রুটিনটা একটা দেখে নিয়ে আমাকে দিছে 30 এর পরে 5, তারপর 6, 30 এর পরে 5, 6 আর 3 তারিখ হচ্ছে কেউ কেউ মেশিন পরীক্ষা দিবেন। ইন দ্যাট কেস আমি যেটা আপনাদেরকে আজকে বা কালকের ভিতর দিব সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা যেটা দেখতেছিলাম, আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এর দিকে যাচ্ছিলাম, যে কারণে যাওয়া হয়নি। বা প্রোগ্রামিং এ কিছু প্রবলেম হচ্ছে, আমরা ওই যে মারুতের একটা বই আপনাকে আমি দিছি অলরেডি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর, কিছু প্রোগ্রামিং প্রবলেম আপনাদের ওই বইটা থেকে করতে হবে। তো আপনারা হয়তো ডিজিটালে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করছেন না কোন একটা নাম্বারের, জি স্যার। তারপরে বাইনারি থেকে বিসিডি নাম্বার কনভার্সন গুলা করছেন তো? জি স্যার, করেছি। হ্যাঁ, সো ওই টাইপের কিছু কিছু প্রোগ্রামিং প্রবলেম আমি বই থেকে দিয়ে দিব আপনাদের। ইন কেস যদি সময় থাকে আমি এমুলেটর এক্সারসাইজ দিয়েও দেখা দিব যে কিভাবে করতে হয়, এগুলো খুবই সিম্পল। স্যার বাট এইগুলো আমাদের বই কোর্সে থেকে ইমন খান কি বলতেছেন, কেটে গেছে? স্যার বললাম স্যার যে টুইস কমপ্লিমেন্ট স্যার এইগুলো আমরা ইন্টারে করছি, কিন্তু আমাদের ডিজিটাল কোর্সে আর কি স্যারেরা করায় নাই। টুলস কমপ্লিমেন্ট বের করা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইজি। স্যার ওগুলো তো আমরা হাতে স্যার কলমে বের করতে পারি স্যার, কিন্তু এইগুলা ওই হ্যাঁ, যে হাতে কলমে শুনেন, আগে আমরা কথা শুনেন। মোটামুটি সবাই জানতাম না। ঠিক আছে, টুলস কমপ্লিমেন্ট বের করা বা আপনার হচ্ছে এখানে আমরা ইয়েতে মাইক্রো প্রসেসরে অলরেডি বিভিন্ন ইনস্ট্রাকশন ইউজ করে যোগ বিয়োগ বা মুভ করা কোনো কিছু জিনিসগুলো অলরেডি দেখছি, যে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে মুভ করা। সো এইখানে কিছু নাম্বার যোগ করা বিয়োগ করা, তারপরে আরো কিছু সিম্পল কাজ আছে মাইক্রো প্রসেসরতে করা যায়, এর থেকে আরো অনেক কঠিন জিনিস করা যায়, কিন্তু আমরা এত কঠিনে যাব না যেহেতু এই কোর্স আমরা এত এত ইন্টেন্সিভলি পড়তে পারি না। যদি পড়া যায় তো তাহলে এই কোর্স যে কি পরিমাণ কঠিন কোর্স হতো সেটা মানে আপনাদের কল্পনার বাইরে এখন। যেহেতু এত কঠিনের দিকে আমরা যেতে পারি না সময়ে আর সবকিছু মিলায়, তো সহজ জিনিস যেগুলো সেগুলোতেই আশা করতেছি পরীক্ষা সীমাবদ্ধ থাকবে। আপনাদের যিনি একজন এক্সপার্ট মানুষ বললেন যে ওই যে 2টা কোশ্চেনে বেশি হয় না, ওটা যদি হয় তো আপনারা বেঁচে যাবেন। তো এখন হচ্ছে কিছু টপিক আমি মানে কিছু প্রোগ্রামিং প্রবলেম বই থেকে আমি বলে দিব, এই প্রোগ্রামিং প্রবলেম এক্সাম্পল মানে সলভ করা আছে। আপনারা চাইলে নিজেরাও এমুলেটর আপনাদের দিয়ে দিছি, এই মেগাসিম ইনস্টলেশন ফাইল দিয়ে দিছি, ওটা নিয়ে ইনস্টল করে ওই কোডগুলো জাস্ট বসায় দেখতে পারেন নিজে নিজে। না, এটা চেষ্টা করেন, নিজে না পারলে সমস্যা নেই, আমি দেখাই দেবো। আর এটা আর হচ্ছে আপনাদের যেটা মাইক্রো কন্ট্রোলার, ওটা কিন্তু আবার আরেক টপিক। মাইক্রো কন্ট্রোলারেও আপনার সেম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলেও ওখানে সিনট্যাক্সটা একটু অন্যরকম, আরেকভাবে এই কাজ করা হয়। তো ওইখানে হচ্ছে আপনার 2-3টা প্রবলেম আপনাদেরকে দিব। প্রবলেম বলতে যে ওই প্রোগ্রামিং ইউজ করে একটা প্রবলেম সলভ করলেন বা কোনো একটা কাজ করলেন এইটা। আর হচ্ছে এই কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম, কয়েকটা মনে করেন যে কিউরেটেড হাইয়েস্ট 7-8টা প্রোগ্রামিং প্রবলেম থাকতে পারে, এগুলো ভালো মতো দেখে আসবেন। এগুলোর উপর তো আমি একটা ছোট রিটেন টেস্ট নিতে পারি। কান্নাকাটি করার আগে একটা জিনিস খুব ভালো মতো শুনুন, এই কাজটা যদি আপনারা করেন, এই প্যারাটা নিয়ে যদি ল্যাবের দিন পরীক্ষায়
প্রোগ্রামিং এর যে জিনিসগুলো দিব এগুলো দেখে এসে ওই দিন লিখে নিজে এগুলো প্র্যাকটিস করে যান একবার, এটা আপনার ফাইনাল পরীক্ষার জন্য অনেক বড় একটা জিনিস পড়া হয়ে যাবে। বুঝতে পারছেন? আর তাহলে 6 তারিখ কি আমরা ওই যে রিটেন টেস্ট দিব? 6 তারিখ হচ্ছে ওটা ল্যাব কুইজের জন্য। আপনার ল্যাব ফাইনাল যেটা ম্যাক্সিমাম মার্ক থাকবে, আপনি প্রজেক্টটা যদি ঠিকমতো প্রেজেন্ট করতে পারেন, এন্ড হচ্ছে ওখানে একটা ভাইবা আর হচ্ছে ল্যাব কুইজ, ছোট একটা ল্যাব কুইজ নিব আমি। তো ওই ল্যাব কুইজে যদি আমি আপনাদের এখন ওই মাইক্রোবায়োলজি পর্যন্ত যা পড়াইছি বা প্রজেক্টের কোশ্চেন তাও হয়ে যায়, কিন্তু যদি আপনারা একটু প্যারা নিয়ে ওই আমি যে টপিকগুলো আপনাদের দিব সেগুলো করেন, তাহলে আপনাদের ফাইনালের জন্য অনেক বড় একটা জিনিস পড়া হয়ে যাবে। এখন আপনাদের ওরকম প্রেশার না। আমি দেখতেছি যে 30 তারিখ পরীক্ষাটা হয়ে গেলে আপনাদের মোটামুটি ভালো একটা সময় আছে। তো এই সময়টা কাজে লাগে যদি এই প্রোগ্রামিং এর কাজগুলো করে ফেলেন, এটা আপনাদের জন্য ফাইনালে ভালো হবে। আর এর মধ্যে আজকে বা কালকে অথবা 30 তারিখের ভিতরে আমি আরো কিছু এরকম মেজারমেন্ট জ্যামিতিদের এরকম টপিক দিব, যেমন পিএলসি এর উপর কিছু সিম্পল আপনার দিব, রিসোর্স দিব, মাইক্রোকন্ট্রোলারের উপরও দিব। তো এগুলো অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল রাখা হবে, যাতে মানে পরীক্ষা সেন্ট্রিক রাখা হবে, যে বেশি জিনিস আপনাদেরকে দিব না, সিলেবাসটা যাতে কভার্ড হয়, প্রতিটা জিনিসের উপর যাতে আপনাদের একটা বেসিক আইডিয়া থাকে, এটা হচ্ছে মেইন এজেন্ডা থাকবে। আর মাইক্রো প্রসেসর এখন পর্যন্ত যা পড়াইছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই স্লাইডগুলো কিন্তু মিস করবেন না, স্লাইডে যা আছে বেশ ভালো মতো পড়ে যাবেন। ওইটা নিয়ে আরেকদিন বসবো, আরেকদিন পরীক্ষার আগে ফাইনাল আপনাদের ল্যাব ফাইনাল শেষ হলে এরপরে এটা নিয়ে আর একটু আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের মাইক্রো প্রসেসর পরীক্ষা প্রথম পরীক্ষা না? জি স্যার। হ্যাঁ স্যার, আমাদের প্রথম পরীক্ষা। চমৎকার। তারপর তো সময় 6 তারিখ পরীক্ষা দিলে তো আবার অনেকদিন গ্যাপ, তারপর পাওয়ার ইলেকট্রনিক্স, ওইটাও আসলে আশা করতেছি খুব একটা কঠিন পরীক্ষা হবে না। এর মাঝখানে অনেক সময় আছে, তো আমাদের এই সময়গুলো কাজে লাগিয়ে পড়াশোনা করতে হবে। আমার আজকে এর থেকে বেশি আর কিছু বলার নাই, আপনাদের কিছু বলার থাকলে করতে পারেন। আশা করতেছি নেক্সট সেমিস্টারে এই ধরনের ক্রাইসিস আর হবে না, যেহেতু আমরা শুরু থেকে টাইম পাবো ইনশাআল্লাহ। আমার জন্য মানে কষ্টদায়ক, আমি যেভাবে পড়াতে চাচ্ছি ওভাবে পড়াতে পারলাম না। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের হয়তো মনে আছে যে একটা সপ্তাহ মাঝখানে আমি ক্লাস নিতে পারিনি, ঢাকায় ছিলাম একটা কাজে, অসুস্থ ছিলাম প্লাস ঢাকায়ও ছিলাম। ওই সপ্তাহটা পাইলে হয়তো ভালো হতো, বাট ওই সপ্তাহটায় কিছু কাজ করতে হয়েছে, ওই কাজগুলো করায় আপনারা পরীক্ষা দিতে পারতেছেন। তো এখানে আসলে একটা প্যারাডক্স আর কি, ওই সময় প্যারাগুলা নিয়ে দৌড়াদৌড়ি না করলে, দৌড়াদৌড়ি না করলে ইয়া হতো না। আমি ছিলাম তো ঢাকায়, ওই কাজে দৌড়াইছি বুধবার পর্যন্ত। পরীক্ষা শুরু হইতো না এই টাইমে, পরীক্ষা ওই টাইমটা আবার আপনাদের সাথে থাকলে আরেকটু ভালো মতো পড়াতে পারতাম টপিকগুলো। এখন আসলে সব দিক দিয়ে আমরা এই সেমিস্টারে আটকা, যে আবার এখানে আসতে দেরি হলো, আসার পরে আন্দোলন মিলে সব মিলে আসলে কিন্তু আমরা খুব বেশি দিন টাইম পাইনি প্রতিটা কোর্সের জন্য। এটা আসলে আমাদের সবার প্রতি আনফেয়ার, কিন্তু এখানে কিছু করার নাই। তারপর আমি চেষ্টা করতেছি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যাতে আপনার পরীক্ষাটা ভালো মতো দিতে পারেন, সাথে কিছু শিখেও। তো আশা করতেছি আমাকে কোঅপারেট করবে। আর কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নিয়ে কিছু বলতে চান ওর না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। মেজারমেন্ট যা যা করতে বললাম ওগুলো পড়লে আশা করতেছি ভালো গ্রেড পাবেন। আপনার রিমন করে আপনার আতঙ্ক কি কাটছে নাকি আপনি এখনো আতঙ্কিত? স্যার এখনো আতঙ্কিতই স্যার। কেন? আমি তো সব বলে দিলাম। স্যার স্যার কিছুটা আসলে স্বস্তি পাওয়া গেছে। স্যার সবগুলো নোট করতে হবে, তারপরে স্যার আবার প্র্যাকটিস করা লাগবে, যে নোট তারপরে স্যার প্র্যাকটিস এগুলা মেমোরাইজিং এগুলা করতে হবে।
তো স্যার সবকিছু করতে পারলে তবে স্যার আলহামদুলিল্লাহ নোট হবে আর কি। এগুলা এগুলা এটা এক একজনের পড়ার স্টাইল এক রকম। যেমন আমার মাঝে মধ্যে কিছু কোর্সে পড়া শেষ হইতো পরীক্ষা শুরু 9:30 এবং পড়া শেষ হচ্ছে 9:25 এবং পরীক্ষা দিতে দিতে। তো এগুলা এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আপনাদের হাতে আলহামদুলিল্লাহ সময় আছে। এখনো যদি সিরিয়াসলি পড়েন, ইভেন পরীক্ষার 4 দিন আগেও যদি সিরিয়াসলি পড়া শুরু করেন বেশ ভালো করবেন। তো পড়াশোনা করেন, যেমন আপনার নোট করে পড়তে হবে, মুখস্থ করে পড়তে হবে। অনেকে দেখবেন একবার পড়ে গিয়ে এ প্লাস পেয়ে বসে আছে। তো এটা আসলেও ভ্যারি করে। ধর আমার ফার্স্ট বার কোনো নোট খাতা ছিল না, আমাদের সাথে যে ফার্স্ট হয়েছে তার কোনো নোট খাতা আমি লাইফে দিই পরীক্ষার আগে দেখতাম মাকে রুগী করতেছে কি যেন, তারপর থেকে পরীক্ষায় ফার্স্ট। আঁকা কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে শেষ করতেছি। পড়াশোনা করেন, যে কয়দিন আছে বাকি পড়াশোনা ছাড়া অন্য কিছুতে মন দিয়ে না। স্যার বলেন। স্যার ট্রান্সডিউসারের পার্টটা তো স্যার মনে হয় দেখান নাই আজকে। ট্রান্সডিউসারের পার্টটা আমি বোধহয় ল্যাবে যেদিন ক্লাস নিয়েছিলাম লাস্ট ওই দিন দেখাই দিছি। ট্রান্সডিউসার বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার, আপনার ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার কিভাবে কাজ করে, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার কিভাবে কাজ করে। তারপরে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এলভিডিটি, এটাও দেখাইছি। এটা কি মেজার করে এটাও দেখাইছি। তারপর ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার অন্য ট্রান্সডিউসার হচ্ছে বেটার কেন সেটাও বলছি। তো ওগুলো স্যার দেখবেন। স্যার ওইখানে স্যার ওইখানে পায়োজো ইলেকট্রিক ট্রান্সডিউসার স্যার যেটা ছিল পেজ ইলেকট্রিক স্যার ট্রান্সডিউসার ওইটা কতটুকু যেটা পড়তে হবে কতটুকু পড়তে হবে না এটা কিন্তু আমি বলে দিছি। মিম আপনার কি মনে আছে? আপনি কিন্তু ক্লাসে নোট করছেন ওদের আমি দেখছি। স্যার বেসিক জিনিসগুলো আর কি। হ্যাঁ, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না এটা কিন্তু বলা আছে। আপনার অনেক ক্লাসমেট কিন্তু লিখে নিয়েছিল, আপনি লিখে নেন নাই, এই জন্য আপনি আতঙ্কিত। তো যারা লিখে নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন। জি স্যার। স্যার একটা বিষয়, বলেন। স্যার আমাদের তো ক্লাস নোট অ্যাসাইনমেন্ট হিসেবে জমা নেওয়ার কথা ছিল, তো হুম স্যার হুম। আপনি জমা নেওয়ার স্যার ডেটটা বলেননি, মানে কবে জমা নিবেন? এটা আপনার মেজারমেন্টেরটা মেজারমেন্ট ল্যাবের দিন নিয়ে আসবেন, আর মাইক্রোপ্রসেসরটা মাইক্রোপ্রসেসর ল্যাবের দিন নিয়ে আসবেন। স্যার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো স্যার 30 তারিখে দেখা যাচ্ছে মেজারমেন্ট ল্যাব। এখন যেই স্লাইড গুলো স্যার দিচ্ছেন ওগুলো স্যার মানে নতুন টপিক ওখান থেকে নোট করতে আবার স্যার না না একটু না না বাংলা না, যদি নতুন টপিক নোট করতে হবে না তো আপনাদের। আমি ক্লাসে যতটুকু পড়াইছি ততটুকুই, ক্লাস লেকচার যতটুকু পড়তেছি ততটুকুই। স্যার যদি মানে এমন করা যায় যে থিওরি এক্সামের দিন অ্যাসাইনমেন্টটা জমা নেওয়া যায়। থিওরি এক্সামের দিন নিলে ওই যে ওই ইমাম খান যেটা বলছে না যে নোট টোট করবেন, ওই নোটগুলো সব জমা দিয়ে যাবেন। পরীক্ষার জন্য যা নোট টোট করছেন না ওই সবগুলো জমা দেবেন। এই শর্তে রাজি আছে। জি স্যার, আমরা পরীক্ষার দিন দিব স্যার। পরীক্ষার দিন আমরা দিব সব স্যার। পরীক্ষার দিন দিলে পরীক্ষার প্রিপারেশনে যা নোট করছেন ওগুলো সহ দেবেন। জি হ্যাঁ স্যার আমরা রাজি স্যার, সবই দিব স্যার। ঠিক আছে, ফাইন। মাইক্রোপ্রসেসর তাহলে সেম, মাইক্রোপ্রসেসর যেহেতু আরো কিছু টপিক পড়াবো তো ভালোই হলো, ওগুলো সব সহ একসাথে লিখে দিবেন। আর কোনো কোয়েরি, আর কোনো প্রশ্ন? আমি আবারও বারবার বলতেছি, আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি কেউ কোনো টপিক না বুঝেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এরপর যথাসাধ্য ট্রাই করব। এটা নেক্সট সেমিস্টারে এই অপশন থাকবে না আপনাদের জন্য, নেক্সট সেমিস্টারে ইনশাআল্লাহ পুরোটাই তো নিব। তো এই সেমিস্টারে এটা আসলে দুঃখজনক পরিস্থিতি, সো এখানে যতটুকু আপনাদের জন্য আমি সাপোর্ট দিতে পারি ততটুকু আমি ইনশাআল্লাহ দেব। আর কিছু? স্যার আর কিছু আমরা না থাকলে আচ্ছা, আর আরেকটা জিনিস। হ্যাঁ হ্যাঁ বলেন। অনন্ত আসাউদ্দিন আগে বলেন। জি স্যার, আমরা মাইক্রো প্রসেসরের জন্য এরকম একটা সামারি ক্লাস চাই স্যার। হ্যাঁ ওইটাও হবে, ওইটাও হবে।
আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তানভীর, দীপ কি আছেন? দীপ কি জি ক্লাসে স্যার, আছেন? আসসালামু আলাইকুম স্যার, আছি। ওয়ালাইকুম আসসালাম। দীপ খুব সুন্দর দুইটা কাজ করছে, সেটা হচ্ছে ও আমাকে একটা প্রজেক্ট রিপোর্ট পাঠাইছে, আর হচ্ছে ওদের প্রজেক্টের একটা ভিডিও দিছে আমাকে। তো ও যে কাজটা করছে এটা কিন্তু সবাইকে করতে হবে। সেটা মানে সেটার ডেডলাইন হচ্ছে 6 তারিখ। মানে আপনার প্রজেক্ট যেদিন প্রেজেন্ট করবেন আমাকে প্রজেক্ট রিপোর্ট মানে ইমেলে দিতে হবে, এবং আপনার প্রজেক্ট যে ওয়ার্কিং প্রোটোটাইপ যেটা যে কাজ করতেছে, অনেকেরই ইকুইপমেন্ট এদিক সেদিক সমস্যা টমস্যা বুঝছি সবকিছু। এখন হচ্ছে এই টাইমের ভিতরে আপনাদের একটা ভিডিও করতে হবে যে আপনার প্রজেক্ট কাজ করে কি করে না করে সেটা এক্সপ্লেনেশন আপনার বলতে হবে। তো দীপ দীপ খুব সুন্দরভাবে করছে এটা, দীপের আপনারা দেখতে পারেন। ওটা করে ভিডিও এবং হচ্ছে আপনার এই প্রজেক্ট রিপোর্ট, এই দুটো জিনিস যেন 6 তারিখের ভিতরে আমার কাছে আসে। আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দিবে নাকি না স্যার? না, এটা এটা গ্রুপ রেটার দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আজকে শেষ করি। দোয়া রইল আপনাদের জন্য, পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।